বড় মন্ত্রিসভা নিয়ে কাজের গতি কমার শঙ্কা বিশ্লেষকদের। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী বলছেন দায়িত্বপ্রাপ্তরা। জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয়। শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগে 25 এজেন্সির তালিকা প্রকাশ, দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। মক্কা জোট ইস্যুতে কোনো দেশের ইচ্ছা অনিচ্ছাকে পাত্তা দিচ্ছে না সরকার, বৈশ্বিক এই ফোরামে যুক্ত হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। পকেটে ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে আটকের অভিযোগ, মাদক চাঁদাবাজিতে পুলিশের সংশ্লিষ্টতা পেলে ছাড় নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। মাদক জুয়ার প্রতিবাদ করে প্রাণ গেল শিক্ষক আরিফুলের, দেখা হলো না নবজাতকের মুখ, আজও থমথমে লালমনিরহাট। দেশে পৌঁছল কলকাতায় আগুনে নিহত 6 বাংলাদেশের মরদেহ, নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার, 6 হোটেল বন্ধ ঘোষণা। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। আমাদের শিরোনামগুলো দেখছিলেন এতক্ষণ। সরকারের 6 মাসে মন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন 56 জন, আর বর্তমানে মন্ত্রিসভা 52 জনের। এছাড়া মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা 12 জন। এত বড় মন্ত্রী পরিষদ সরকারের কাজে বাধা হবে কিনা, এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন সমন্বয় করা না গেলে কমতে পারে কাজের গতি, এমনকি দলের ক্ষতির শঙ্কাও করছেন বিশ্লেষকরা। বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির পর শপথ নেন নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। এরই মধ্যে হয়েছে দায়িত্ব বন্টনও। এতে মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে 52 জনে। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারীর সংখ্যা এখন 12 জন। অতীতে কোনো সরকারি মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় এত উপদেষ্টা ছিলেন না। মন্ত্রিপরিষদের আকার এত বড় কেন, এই প্রশ্নে বিশেষজ্ঞরা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন, অতীতে যখনই মন্ত্রিসভার আকার বড় ছিল তখনই দেখা দিয়েছে বিশৃঙ্খলা। গবেষণা কখনোই বলে না যে মন্ত্রিসভার সাইজ হলে বড় হলে যে পারফরমেন্স ভালো হবে। আন্ডারস্ট্যান্ডিং না থাকলে তো বিশৃঙ্খলা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। এখন বিগত 6 মাসে আপনি অনেক ক্ষেত্রেই দেখবেন যে আপনার পারফরমেন্স ভালো, আবার অনেক ক্ষেত্রে পারফরমেন্স খুব একটা সুখকর না। কয়জন মন্ত্রী এটা ইম্পর্টেন্ট হলো সরকার এবং সরকারের মন্ত্রিসভা কতটা ফোকাস করছে তার 31 দফার উপরে, তার ম্যানিফেস্টোর উপরে, নির্বাচনী ম্যানিফেস্টোর উপরে। বিশ্লেষকরা আরও বলছেন, বড় আকারের মন্ত্রিসভার কারণে সংকুচিত হতে পারে দলের রাজনীতির পরিসর। রয়েছে দল ও সরকারের ভারসাম্য হারানোর শঙ্কা। যখন কলবর্তে বৃদ্ধি হয় তখন স্পষ্টই রাজনৈতিক দল হিসাবে দল এবং সরকারের মধ্যে কিন্তু খুব ফারাক থাকে না। কারণ আপনি যেটা আওয়ামী লীগ সরকারের সময় আমরা দেখেছি যে দল বলতে কিছু ছিল না, এখন সেটা কিন্তু এই যখন কলবর বৃদ্ধি হবে তখন কিন্তু স্পষ্টই বিএনপি রাজনৈতিক দল হিসেবে এক ধরনের অস্তিত্বহীনতা তৈরি হয়। তবে এই আলোচনার জবাবে নতুন স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, মন্ত্রিসভার আকার বাড়ায় কোনো জটিলতা তৈরি হবে না, উল্টো কাজে আসবে গতি। এটা দুনিয়ার প্রত্যেকটি দেশে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। এটা তো দুনিয়ার সব ক্ষেত্রেই হয়ে থাকে। এত বড় সংখ্যা যখন হয়ে যায় মন্ত্রিসভা এবং উপদেষ্টা সহ, তখন এদের মধ্যে এক ধরনের একটা ক্ষমতা চর্চার ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় যে দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্ব কিন্তু অনেক সময় রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত হয়, মানে বিশেষ করে গ্রুপিং তৈরি হয়, কোন্দল তৈরি করতে পারে। দেশে সংসদীয় গণতন্ত্র চালুর পর এটি 3য় বৃহত্তম মন্ত্রিসভা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। মন্ত্রণালয় একটা, কিন্তু প্রতিমন্ত্রী 2 জন। দেশে এমন ঘটনা বিরল। তবে কী কারণে সিদ্ধান্ত সরকারের, এই প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বেড়েছে কাজের পরিধি, এমনটা মন্তব্য করেছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে ব্যস্ততা বেড়ে যাওয়ার বিবেচনায় নিয়ে হয়েছে এমন সিদ্ধান্ত।
আমি মোহাম্মদ শামীম কায়সার গুরু দায়িত্ব পাবেন অনুমিতই ছিল। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে তার ওপর আস্থা রেখেছিলেন প্রধানমন্ত্রী। এবার দেয়া হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব। কর্তব্য বিশ্বস্ততার সহিত মন্ত্রিসভার রদবদলের শপথের পরেই আলোচনায় ছিল কোন মন্ত্রণালয় পাচ্ছেন হুমায়ুন কবির। প্রজ্ঞাপনের পর নতুন প্রশ্ন, তবে কি শামা ওবায়েদ ছাড়ছেন ফরেন মিনিস্ট্রি? টিম ওয়ার্কটা ভালো করি, আমরা যদি একসাথে কাজ করতে পারি। সেই ধোঁয়াশা নিজেই কাটালেন শামা ওবায়েদ। জানালেন গত 17 বছরের তুলনায় বেড়েছে কাজের পরিধি। তাই পররাষ্ট্রের মতো মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন 2 প্রতিমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ অনেক, এবং আপনারা জানেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজি প্রেসিডেন্সি উনি জয়লাভ করেছেন। আগামী 1 বছর উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তো অবশ্যই মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং সরকারের কাজ আরও বেগবান করার লক্ষ্যে সরকার অবশ্যই যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। শুধু বাড়তি চাপই নয়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বের কথাও মাথায় রেখেছে সরকার। অবশ্যই উনি তো পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন, এবং আগেও আমরা যখন বিরোধী দলে ছিলাম তখনও উনি পররাষ্ট্র বিষয়ক কাজ করেছেন। তো অবশ্যই ওনার তো সেই এক্সপিরিয়েন্স আছেই। তো আমরা মনে করি আমরা যদি টিম ওয়ার্কটা ভালো করি, আমরা যদি একসাথে কাজ করতে পারি, ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, অবশ্যই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বহুপাক্ষিক যেই কাজগুলো আছে সেগুলো আরো গুরুত্বের সাথে বেগবান হবে। দেশের ইতিহাসে এবারই প্রথম 2 প্রতিমন্ত্রী পেল পররাষ্ট্র মন্ত্রণালয়। জুমান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন রাষ্ট্রপতি। শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। শপথ নেওয়ার পর দিনই সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকাল 10:30টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান 71-এর বীর শহীদদের। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম দেন। উপস্থিত ছিলেন 3 বাহিনী প্রধান ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপ্রধান। এ সময় বিহুগালে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে পরিদর্শন বইয়ে সই করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের 23তম রাষ্ট্রপতি নিজের প্রথম কর্মদিবস শুরু করলেন বীর সন্তানদের স্মরণের মধ্য দিয়ে। 71 থেকে 24 সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা এ দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে রাষ্ট্রপ্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনটাই প্রত্যাশা গণতন্ত্রকামীদের। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সিফাত শাহরিয়ার, স্টার নিউজ। রাষ্ট্রপতির পর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের গভীর শ্রদ্ধা স্মরণ করেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ সময় তারা জানান, দেশবাসীর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কিছুই করবে না সরকার। বলেন, সরকারের সব পরিকল্পনা দেশের উন্নতির জন্য। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার নতুন সদস্যরা। মন্ত্রিপরিষদের রদবদল হয়েছে শুক্রবার। 2 জনের দায়িত্ব বেড়েছে, নতুন যুক্ত হয়েছে আরও 4 জন। শনিবার সদ্য দায়িত্ব পাওয়া 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী আসেন জাতীয় স্মৃতিসৌধে। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন 71-এর বীর শহীদদের। পরে মন্ত্রিসভার নতুন সদস্যরা জানান, সরকারের সব পরিকল্পনা দেশের উন্নতির জন্য। জাতীয় স্বার্থ বিকিয়ে কিছু করা হবে না। একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করাইছি 6 মান্থে। বাংলাদেশের ভিজিবিলিটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বিশ্বে ভেরি হাই, এবং একটা ব্যালেন্স রিলেশনসের দিকে আমরা বেজিং বলেন, ওয়াশিংটন বলেন, মিডল ইস্ট বলেন, উই হ্যাভ এ ভেরি ব্যালেন্সড ফরেন পলিসি। আমরা যাতে পর্যটনের বিস্তার ঘটাতে পারি অনেক, এবং তিনি যেহেতু এনটিসির সভাপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। সমস্ত প্ল্যানই কিন্তু বাংলাদেশের উন্নতির জন্য। বাংলাদেশের গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে, এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য।
অন্যদের চেয়ে ঘণ্টাখানেক পর আসেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ সময় সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সহযোগিতা চান তিনি। মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং আসলে প্র্যাকটিক্যাল কী কী প্রবলেম আসে, তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে, দেশবাসীর সাথে থাকলে ইনশাল্লাহ ভালোভাবেই করবেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রীরা। জানান দেশবাসীকে দেয়া সরকারের অঙ্গীকার বাস্তবায়নের কথা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন পদত্যাগ করেছেন। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন, অবিলম্বে তা কার্যকর হবে। পৃথক আরেক প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করবেন। এর আগে শুক্রবার রাতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন করা হয়, তথ্যমন্ত্রী করা হয় আন্দালিব রহমান পার্থকে। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এ সময় ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য 25 রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম FWCMS। এজেন্সির তালিকা প্রকাশিত হলেও ঠিক কী প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হবে, কবে থেকে শুরু হবে এবং এই এজেন্সিগুলোই বা কীভাবে নির্বাচিত হলো, সেটি এখনও স্পষ্ট করেনি মালয়েশিয়া। 2015 সালে মালয়েশিয়ার বাছাই করা 10টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর কাজ পায়, যারা সিন্ডিকেট নামে পরিচিত ছিল। এরপর 2022 সালে 25 এজেন্সি কাজ পায় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির, যার 5টি ছিল তৎকালীন মন্ত্রী এমপিদের প্রতিষ্ঠান। বাকিগুলো ছিল আওয়ামী লীগ নেতা বা তাদের ঘনিষ্ঠদের এজেন্সি। পরবর্তীতে রিক্রুটিং এজেন্সির এই তালিকায় গিয়ে দাঁড়ায় 101টিতে। অনিয়ম, উচ্চ অভিবাসন ব্যয় ও ব্যবস্থাপনাগত সমস্যার কারণে 2024 সালে আবারও মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মী পাঠানো বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পর নতুন করে শুরু হয় দেশটিতে জনশক্তি রপ্তানির কার্যক্রম, যার ধারাবাহিকতায় শুক্রবার দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম FWCMS প্রকাশ করে বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা। তবে ঠিক কী প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হবে, কবে থেকে শুরু হবে এবং এজেন্সিগুলোই বা কিভাবে নির্বাচিত হলো, সেটি এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্টরা মনে করছেন শীঘ্রই সে বিষয়ে দিক নির্দেশনা দেবে মালয়েশিয়া সরকার। আবারও স্বল্প সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার ফলে অভিবাসন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অভিবাসী বিশেষজ্ঞরা। নানান মানুষের সুবিধা, নানান ব্যবসায়ীর অসাধু চিন্তা, নানান প্রভাবশালী ব্যক্তিবর্গের সংশ্লিষ্টতা এই ব্যবসার ব্যয় বাড়িয়ে দিবে এবং আমাদের সাধারণ শ্রমের আকাঙ্ক্ষায় যারা উন্মুখ হয়ে আছেন বিভিন্ন জায়গা থেকে, তারা ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং সরকারের কাছে অনুরোধ হবে সরকার যেন এটি অত্যন্ত গভীরভাবে বিবেচনায় নেন। সরকারি অনুমোদন পাওয়া সব রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়া জনশক্তি পাঠানোর অনুমোদন দেওয়ার দাবি এখাতের সঙ্গে সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর ফরচুন শপিং মলের সামনে পকেটে ইয়াবা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ করছেন স্বজনেরা। তারা বলছেন, পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এদিকে এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। বলছে, কোনো পুলিশ সদস্য এতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বেলা 12টা রাজধানীর ফরচুন শপিং মল চত্বর। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ইসমাইল প্রধানিয়াকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টায় কয়েকজন। তাতে বাধা দিচ্ছে ইসমাইলের 12 বছরের মেয়ে ইন্তিশা। মেয়ের চিৎকারেই ছুটে আসেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে আসে পুলিশও। সঙ্গে ইয়াবা পাওয়ার অভিযোগে ইসমাইলকে আটক করে নিয়ে যায় পুলিশ। হাত মিলানির সাথে সাথে এদিক থেকে আরো একটা ফুলাবে নিল, একটু দস্তাদস্তি হইলো, দস্তাদস্তি এই সামনে গেল আর সামনে থেকে পুলিশে সিভিল যে ছিল হ্যাঁ টাইনা নিয়ে গাড়ি ঢুকাইছে পুলিশে। পরে নামাইছে 2-3 মিনিট পরে নামাইছে রে কিতা একটা পুটলা পরে হ্যাঁ কথা সেটা তো আমার
পকেটে ছিল না, আমার হ্যাঁ ঢুকাই দিছে। ইসমাইলের স্ত্রীর অভিযোগ, ফরচুন শপিং মল নিয়ে পুরানো দ্বন্দ্বের জেরে ষড়যন্ত্র করেছে একটি মহল। এর সঙ্গে শান্ত নামের এক তরুণ জড়িত বলেও অভিযোগ তার। পুলিশের ভূমিকা নিয়েও তিনি তুলেছেন প্রশ্ন। শান্ত, ওর পকেটে কিছু একটা ঢুকানোর চেষ্টা করতেছে, জামা পর্যন্ত খুলে ফেলছে, ধস্তাধস্তি এক পর্যায়ে পুরো শার্ট খুলে ফেলছে গায়ে থেকে। পুলিশ সাথে সাথে আসলো, আপনারা দেখেন সিসিটিভি ফুটেজটা, পুলিশের পাশেই ছেলেটা দাঁড়ায় আসছে, ছেলেটা হাত এভাবে ঝাড়তেছে, মানে সে যে এতক্ষণ ঢুকানোর চেষ্টা করছে, পুলিশের পাশেই দাঁড়ায় আছে, কিন্তু পুলিশ নাকি ছেলেটাকে দেখে নাই। এদিকে পুলিশ বলছে এ ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। বাহিনীর কেউ জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। 7 জনের সমন্বয়ে একটা টিম করে দিই, যে টিমটি বর্তমানে আমি মাত্র কথা বললাম, তাদের কার্যক্রম চলমান। আমি আপনাদের কথা দিচ্ছি যে পুলিশও যদি এই কাজটি করে থাকে, প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মাদক ও চাঁদাবাজির মামলায় কারাগারে রয়েছেন ইসমাইল। তার বিরুদ্ধে থাকা জুলাই হত্যার মামলাকে ষড়যন্ত্রমূলক বলছেন স্বজনরা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ধরতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গণমাধ্যমে তিনি কথা বলেন। এর আগে হাসপাতালে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে যান সালাউদ্দিন আহমদ। এ সময় সারা দেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু চাঁদাবাজ নয়, চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে, ছাড় দেওয়া হবে না কাউকেই। এদিকে চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানের উপর হামলার ঘটনায় 7 সদস্যের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজির একটা উদ্দেশ্য তাদের ছিল। সংঘবদ্ধ চক্রের 7 জনের মধ্যে 4 জনকে সাকসেসফুলি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ডিএমপি সহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। নবজাতক সন্তানের বাবা ডাক শোনা হলো না লালমনিরহাটের শিক্ষক আরিফুল ইসলামের। দুর্বৃত্তদের হামলায় প্রায় 21 দিন চিকিৎসাধীন থাকার পর গত রাতে মারা গেছেন তিনি। পরিবারের অভিযোগ, মাদক ও অনলাইন জুয়ায় বাধা দেওয়ায় চালানো হয় হামলা। এদিকে আরিফুলের মৃত্যুর খবরে অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ জনতা। বাড়ি জুড়ে শোক আর আহাজারি। আদিতবাড়ির সীমান্তবর্তী গ্রাম গন্ধমরুয়া। গেল 1 আগস্ট বাড়ি ফেরার পথে হামলার শিকার হন শিক্ষক আরিফুল ইসলাম। স্বজনদের দাবি, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধর করা হয় তাকে। এরপর রংপুর মেডিকেল হয়ে রাজধানীর হাসপাতাল, শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। শুক্রবার রাতে মারা যান তিনি। ওখানে যারা যারা উপস্থিত থেকে আমার স্বামীকে মারছে, সকলের আমি ফাঁসি চাই। শিক্ষক মানুষ ভালো, ওনার তো বাচ্চা চাকার অধিকার ছিল, বাচ্চা লালন পালন করার অধিকার ছিল। লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন আরিফুল ইসলাম। 2 সন্তানের জনক তিনি। এর মধ্যে মেয়ে 2 বছর বয়সী। আর ছেলের যখন জন্ম, বাবা তখন ছিলেন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা সবাই। যে বিচার সুষ্ঠুভাবে হয়, আর এরকম ঘটনা তখন কোনো সময় হয় না। আসলে ভদ্র ছেলে, আমরা এটা চাই, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, বিচার হোক, আমরা এটা চাই। ভুল ভাল একটা এজাহার অভিযোগ সে রেকর্ড করে সঙ্গে সঙ্গে এটা কোর্টে ফরওয়ার্ড করে দেয় এবং আসামিরা সকাল 10টার সময় জামিনে বাইর হয়ে আসে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। তারা ঘটনার বিচার সহ পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সার্বিকভাবে পরিবারটি এখন অনিশ্চয়তার মধ্যে আছে এবং আরিফুলের একজন ছোট ভাই আমরা দেখলাম যে তিনি মনে হয় কিছুটা প্রতিবন্ধী। তো সবকিছু মিলে এই পরিবারটির দায়িত্ব নেওয়া অনেক বেশি জরুরি। সরকারের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়, সকল সুযোগ সুবিধা তারা যথাসময়ে অগ্রাধিকার ভিত্তিতে পায়, সেই বিষয়ে আমরা প্রচেষ্টা গ্রহণ করব। আদিতবাড়ি থানায় একটি মামলা রুজু হয়েছিল। ভিক্টিমের পিতা বাদী হয়ে একটি মামলা রুজু করেছিলেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে উনি 9 জন আসামি করেছিলেন। আসামি গ্রেফতার আছে এবং বাকি আসামি জামিনে আছেন। আমরা রিমান্ডেও নিয়েছিলাম।
এখনো রিমান্ডেই আছে। এর আগে গতরাতে আরিফুলের মৃত্যুর খবরে ক্ষুব্ধ হন জনতা। তারা হামলা অগ্নিসংযোগ করেন অভিযুক্তদের বেশ কয়েকটি বাড়িঘরে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। কলকাতায় হোটেলে লাগা আগুনে নিহত 7 বাংলাদেশের মধ্যে 6 জনের মরদেহ দেশে পৌঁছেছে। সকালে ভোমরা বন্দর দিয়ে আলিমুজ্জামানের মরদেহ দেশে আসে। দুপুরের পর বেনাপোল সীমান্ত দিয়ে সাংবাদিক দেবাশিস দত্ত ও তার পরিবারের 3 সদস্য এবং সাভারের বাবু আহমেদের কফিন দেশে পৌঁছায়। গতরাতে কলকাতার নিমতলায় সাতক্ষীরার রেবতী সরকারের শেষকৃত্য সম্পন্ন হয়। ভোর থেকেই লাশবাহী গাড়ির তৎপরতা চোখে পড়ে কলকাতার পার্ক সার্কাসের পিস ওয়ার্ল্ডে। গতরাতে 6 বাংলাদেশের মরদেহ সংরক্ষিত রাখা ছিল এখানেই। সবার আগে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় আলিমুজ্জামানের মরদেহবাহী গাড়ি। স্থানীয় সময় ভোর 6টার দিকে যাত্রা শুরু করেন তার স্বজনরা। দুপুরের আগেই সীমান্তের সব প্রক্রিয়া শেষ করে বাংলাদেশে পৌঁছে যায় আলিমুজ্জামানের মরদেহ। দুপুরের পর পেট্রোপোলে পৌঁছায় কুষ্টিয়ার নিহত সাংবাদিক দেবাশিস দত্ত ও তার পরিবারের 3 সদস্য, স্ত্রী আফসানা শারমিন, সন্তান সর্বাণীশ দত্ত ও শ্বশুর আকরাম আলীর মরদেহ। কিছুক্ষণ পর সেখানে পৌঁছায় সাভারের যুবক বাবু আহমেদের মরদেহবাহী গাড়ি। বুধবার কলকাতার নিউ মার্কেট এলাকার শিখাইন হোটেলে আগুন লেগে প্রাণ হারান 7 বাংলাদেশি। গেল কয়েকদিন কলকাতার হাসপাতালের মর্গ, পুলিশ স্টেশন, ডেপুটি হাইকমিশনের দপ্তরে দৌড়ঝাঁপ করেন নিহতদের স্বজনরা। লাশ পাঠাতে দেরি হওয়ার কারণ হিসেবে মরদেহ শনাক্ত, ছাড়পত্র সংগ্রহ ছাড়াও জটিল আইনি প্রক্রিয়া সম্পন্নের কথা উল্লেখ করেন দূতাবাস কর্মকর্তারা। দুর্ঘটনার মাধ্যমে এটা হয়েছে, সো এখানকার প্রসিডিউরগুলোও ছিল একটু জটিল, তো সেই কারণে আমাদের একদিন বেশি লাগলো আর কি। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এই মরদেহ এনবালমিং করা এবং স্থানান্তরের সম্পূর্ণ খরচটাই বহন করছে। এদিকে গতরাতেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে বিরোধী সরকারের। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতার নিমতলা শ্মশানঘাটে তাকে দাহ করা হয়। জাহিদুর রহমান, স্টার নিউজ। এদিকে কলকাতার আবাসিক হোটেলগুলোর অগ্নি নিরাপত্তা নিশ্চিতের তোড়জোড় শুরু হয়েছে। মির্জা গালিব স্ট্রিট ও মার্কুইজ স্ট্রিটের 6 হোটেল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 2টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি থাকায় এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গের পৌর কর্তৃপক্ষ। এখন থেকে অনিয়ম পেলেই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। এর আগে ধর্মতলা চত্বরের 16টি হোটেল বন্ধ করে দেয় দমকল বিভাগ। এছাড়া আরও 25টি হোটেলকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বুধবার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ আগুনে 9 জন প্রাণ হারান, যাদের 7 জনই বাংলাদেশি নাগরিক। ছটা গেস্ট হাউস, তার মধ্যে 10টা, 5টা, 6টা, 7টা করে রুম এক একটা। প্রত্যেকটা জায়গাতে ইন্সপেক্টর সাহেব যারা এসেছেন কেএমসি থেকে, ফায়ার ব্রিগেড থেকে দেখে নেবেন কারেন্ট যেন কেটে দেওয়া হয়, কারণ কারেন্ট না কাটলে কোনো সময় এসি তো যদি শর্ট সার্কিট হয়ে গেল, প্রত্যেকটা বিল্ডিং সিল করার আগে কারেন্ট কেটে দিন। একই সাথে পরিবারের 4 সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ স্বজনরা, তাই বেনাপোলে আসেননি কেউই। দেবাশিস দত্ত সহ 4 জনের মরদেহ বুঝে নিয়েছেন কুষ্টিয়ার তার সহকর্মী গণমাধ্যম কর্মীরা। একই সাথে সাভারের বাবু আহমেদের মরদেহ নিয়ে বাড়ির পথ ধরেন স্বজনরা। আর ভোমরায় হস্তান্তর করা হয় সাতক্ষীরায় আলিমুজ্জামানের মরদেহ। দিনভর অপেক্ষা, এরপর বিকেলে বেনাপোলে হস্তান্তর করা হয় সাংবাদিক দেবাশিস দত্ত সহ পরিবারের 4 সদস্যের মরদেহ। বুঝে নেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা। আমি এখনো কল্পনা করতে পারছি না যে দেবাশিস নাই। আমরা একসাথে মাঠে কাজ করব না, সংবাদ বিনিময় করব না, তথ্য আদান প্রদান করব না। দেবাশিস তো নাই, তাহলে এই পরিবারগুলোর দায়িত্ব কে নেবে? এটা আমরা দাবি জানাই বাংলাদেশ সরকার এবং কলকাতা সরকারকে। তাদের পুনর্বাসন সহ প্রয়োজনীয় উদ্যোগ যেন গ্রহণ করা হয় দ্রুত। আমরা সাংবাদিক, কুষ্টিয়া থেকে প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, তার সহকর্মী যারা আছে, তারা আমরা এসেছি তার লাশ গ্রহণ করার জন্য। একই সময় সাভারের আহমেদ বাবুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আমাদের সবার খুব আদরের বাড়ি ছিল। এখন 2টা ছোট ছোট বেবি আছে, একটা ছেলে একটা মেয়ে। এরপর মরদেহগুলো নিয়ে বাড়ির পথ ধরেন নিহতের স্বজনরা। কুষ্টিয়ায় সাংবাদিক দেবাশিস দত্তের বাড়িতে থামছে না আহাজারি।
ওরে আমার সোনা, সোনা কয়দিন বাড়ি আসবা? আজকে 3 দিন হয়ে গেল আগে না। একজনই উপার্জন করার লোক ছিল সংসারে, দেবাশিস, সে আজ দুনিয়া থেকে চলে গেল। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর হয়ে দেশে আনা হয়েছে কালীগঞ্জের আলিমুজ্জামানের মরদেহ। বাংলাদেশ সরকার আবারও ধন্যবাদ যে আমার ভাইকে আমরা বুঝে পেয়েছি, যেহেতু আমার ভাই আমার দেশে মরে না, অন্য দেশে মরেছে। গত 19 আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটে। সেখানে মারা যান 7 বাংলাদেশি সহ 9 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। কোন দেশ কি বলল তা দেখার বিষয় নয়, বরং বাংলাদেশের স্বার্থ রক্ষা করে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সামরিক এই জোট নিয়ে ভারতের অস্বস্তি প্রসঙ্গে এই মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই জোটে যুক্ত হলে ভূ রাজনৈতিক গুরুত্ব বাড়বে বাংলাদেশের, নিশ্চিত হবে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক। জুমান সাদিক জাভেলিনের রিপোর্ট। এক ইরান যুদ্ধ পাল্টে দিয়েছে গোটা দুনিয়ার সমীকরণ। পরাশক্তি যুক্তরাষ্ট্রের ছত্রছায়া এতদিন যে আশীর্বাদ ছিল, সেটি অভিশাপ হয়ে ধরা দিয়েছে মধ্যপ্রাচ্যে। মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যাতে লণ্ডভণ্ড হয়েছে মার্কিন ঘাঁটিগুলো। একই সঙ্গে হুমকিতে পড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদেশগুলোর সার্বভৌমত্ব। এমন ভঙ্গুর অবস্থা থেকে বের হতে ঐতিহাসিক এক জোট গড়ার চেষ্টা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মোড়ল সৌদি আরবের। তবে এই জোটে ঢাকা যাবে কিনা সেটি এখনও সিদ্ধান্ত হয়নি। তারপরও এই চুক্তি নিয়ে ঢাকার অবস্থান ইস্যুতে সতর্ক নজর রেখেছে নয়াদিল্লি। বাংলাদেশকে প্রধানমন্ত্রী কো লেকে মক্কা চুক্তি ইস্যুতে কোনো দেশের ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করবে না বাংলাদেশ, এমন বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা তাদের বক্তব্য দিতেই পারে, কিন্তু বাংলাদেশ যে কোনো মাল্টিল্যাটারাল বডিতে যুক্ত হওয়ার পূর্বে আমাদের প্রথমেই একটা বিবেচ্য বিষয় হবে যে আমাদের স্বার্থের কোনো ব্যাঘাত ঘটছে নাকি সেখানে। বিশ্লেষকরা বলছেন, ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেই এই জোটে যাওয়া দরকার বাংলাদেশের। এতে বৈশ্বিকভাবেও ঢাকার গুরুত্ব বাড়বে। বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে অংশ নিতে পারে, তাহলে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক বেড়ে যাবে এবং বাংলাদেশের নিরাপত্তা প্রতিরক্ষা খাত অনেক বেশি উপকৃত হবে। কারো মন খারাপের দিকে তাকিয়ে চুক্তি সয়ে গড়িমসি না করার পরামর্শও দেন এই বিশ্লেষক। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। আমরা ফিরছি কিছুক্ষণ পরেই, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। মিরপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চোখের ছানি অপসারণ ক্যাম্প পরিদর্শন করেন ডাক্তার জুবাইদা রহমান। সকালে মিরপুরের ভাসানটেক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় চিকিৎসা সেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করেন তিনি। কথা বলেন ক্যাম্পে দায়িত্ব পালন করা চিকিৎসকদের সঙ্গে। আয়োজকরা জানান, ক্যাম্পে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত রোগী বাছাই কার্যক্রম চলে। পরে নির্বাচিত রোগীদের চোখের ছানি অপারেশন করা হবে আল নূর চক্ষু হাসপাতালে। এছাড়াও ছানি অপারেশনের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে দেওয়া হবে। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ সারি। ভোর থেকে অপেক্ষায় থেকেও অনেক চালক পাচ্ছেন না প্রয়োজনীয় গ্যাস। কোনো কোনো স্টেশনে সরবরাহ থাকলেও চাপ এতটাই কম যে গাড়ি প্রতি সময় লাগছে অস্বাভাবিক বেশি। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা এখন নিত্যদিনের চিত্র। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। কোথাও স্বল্প চাপ, কোথাও আবার পুরোপুরি বন্ধ সরবরাহ। প্রত্যাশিত পরিমাণ গ্যাস না পেয়ে বাধ্য হয়ে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন চালকরা। গ্যাসের জন্য অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকরা। দৈনিক কর্মঘণ্টার বড় একটি অংশ চলে যাচ্ছে স্টেশনের লাইনে। ফলে কমছে যাত্রী পরিবহনের সময়, আর সেই সঙ্গে কমে যাচ্ছে দৈনিক আয়। আমি এখানে এই কোণা থেকে মেন রাস্তা থেকে ঘুরে এই পর্যন্ত আসলাম। আমি 9টার দিকে সিরিয়াল দিছি, তারপরেও 2 ঘন্টা লাগছে আর কি আসতে। আমরা লাইনে 3-4 ঘন্টা অপেক্ষার পরে মোটামুটি গ্যাস পাই, তাও 120 থেকে 150 পিসার। 100 প্রেসারে গ্যাস নিয়ে তো মনে করেন বেশিক্ষণ চালান যায় না। পাম্পে প্রেসার নাই, কি করব, কিছু করার নেই। আমাদের মনে করেন যে প্রতিদিন 5.5 থেকে 6.5 ঘন্টা লাগতেছে গ্যাস নিতে।
1-2 ঘন্টা ঘুমায়া পরের দিন আবার ডিউটি করতে হচ্ছে। চালকদের এই দুর্ভোগের পেছনে সরবরাহ ব্যবস্থার সংকটকেই দায়ী করছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তাদের দাবি, সরবরাহ লাইনে প্রয়োজনীয় চাপ না থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ বন্ধ রেখে চাপটা বাড়াই নিচ্ছি, তারপরে আবার এইভাবে সরবরাহ করছি আর কি। চাহিদা অনুযায়ী তারা পাচ্ছে না। এখনও হয়তো প্রেশার যারা 600-700 টাকা নেয় তারা 200-250 টাকা গ্যাস পাচ্ছে। ইনলেট প্রেশার আছে তিনের মতো 3 PSI। তা 3-4 PSI থাকলে হয়তো আমার একটা মেশিন রানিং হয়, আর 5-এর উপরে থাকলে আমার 2টা মেশিন আমি চালাতে পারি। 6-7 থাকলে আমি 2টা মেশিন চালাতে পারি। এদিকে নতুন জাহাজ না আসায় গেল 19 আগস্ট থেকে এক্সিলারেট এনার্জির LNG টার্মিনালে গ্যাস সরবরাহ বন্ধ আছে। এর প্রভাবেই দেশে চলমান গ্যাস সংকট আরও তীব্র হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। সরকারের 3 মাসের জ্বালানি মজুত সক্ষমতা তৈরিতে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা চেম্বারে আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। এ সময় অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ এখন বিপজ্জনক ঋণ ঝুঁকিতে পড়তে যাচ্ছে, আর এই সংকট কাটাতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ তথা রাজস্ব আদায় বাড়াতে হবে। কিন্তু বাস্তবতা হলো 2 লাখ পয়েন্ট থেকে ভ্যাট আদায় হলেও পাওয়া যায় মাত্র 24,000 কোটি টাকা। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী জ্বালানি সংকট বিষয়ে বলেন, সরকার সবাইকে সঙ্গে নিয়ে সংকট কাটাতে চেষ্টা করছে, তবে দ্রুত এই সংকট সমাধান হবে না। এ সময় মন্ত্রী জানান, অনিচ্ছাকৃত ঋণ খেলাপিদের স্বস্তি দিতে এককালীন পরিশোধের মাধ্যমে 1 সেপ্টেম্বর থেকে এক্সিট সুবিধা চালু করা হবে। বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। কিন্তু আমরা যেটা করতে চেষ্টা করছি যে স্টপ গ্যাপ মেজার হিসাবে আমরা কি করতে পারি, শর্ট টার্মে কি করতে পারি, লং টার্মে, মিড টার্মে, লং টার্ম কি করতে পারি। এই জন্য গ্যাসের একটা বিশাল একটা সমস্যা আমি জানি ডে টু ডে বেসিসে আমাদেরকে ফেস করতে হচ্ছে। গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বরাদ্দ দেওয়া অর্থের পরিমাণ লজ্জাজনক, এমন মন্তব্য করে বরাদ্দ বাড়ানোর আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে ফ্যাসিবাদী সরকার শিক্ষার্থীদের লোন দেওয়ার বাজেটও চুরি করেছে বলে অভিযোগ করেছেন তিনি। সাভারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে জাতীয় পর্যায়ের এক নীতি নির্ধারণী সংলাপের সমাপনী দিনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে সাভারের ব্রাক সিডিএমে উপাচার্যদের সঙ্গে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী সংলাপের সমাপনী দিন। ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপে দেশের 7টি সরকারি ও 15টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট 75 জন উপাচার্য সহ অংশ নেন নীতি নির্ধারক, দেশি বিদেশি শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা। সমাপনী দিনে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নানা সংকট ও সমস্যার কথা তুলে ধরেন উপাচার্যরা। এই কাজ করলে হবে না যে আমি খালি ডিসেমিনেশন অফ নলেজ করব। আমরা আপাতত কি করছি, আমরা অ্যাকোয়ার করি নলেজ বাইরে থেকে, ওইটাকে আমরা ডিসেমিনেট করি। কালকে আমাদের কাছে 3টা প্রশ্ন আমাদের অর্থমন্ত্রী মহোদয় করেছিলেন, কেন আজ পর্যন্ত আমরা একাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবোরেশন করতে পারিনি। বিশ্ববিদ্যালয়গুলোকে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ডিজিটাল ইকোসিস্টেমের আওতায় আনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান। স্ট্রাকচার ফরম্যাটে যখন আমরা ডিক্লারেশনটা দিব, তখন একটা নতুন অ্যাভিনিউ ওপেন হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, যারা বিভিন্ন সময়ে নিজস্ব উদ্যোগে স্কলারশিপ নিয়ে বিদেশে পিএইচডি করতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবদ্ধকতা আছে, তারা এই সুযোগটা গ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বরাদ্দ দেওয়া অর্থের পরিমাণে ঘাটতি রয়েছে জানিয়ে তা বাড়ানোর আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। আমাদের যে কারিকুলামে স্পোর্টস রয়েছে সেগুলি পর্যন্ত উনি ইন ডিটেইলস ফ্রম প্রাইমারি টু সেকেন্ডারি টু টারশিয়ারি সবকিছু বলেছেন। সো আই এম হ্যাপি যে এগুলো সবকিছুই আলোচনায় রয়েছে, আলোচনার বাইরে কিছু নেই। পোস্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটি করার বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। শুধু সরকারি বিশ্ববিদ্যালয় নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পিএইচডি গবেষণার সুযোগ চালুর কথা জানান শিক্ষামন্ত্রী। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, সাভার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 52 নম্বর ওয়ার্ডের বাউনিয়া বটতলা থেকে উত্তরা 17 নম্বর সেক্টর প্রায় 3 কিলোমিটার রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ। দীর্ঘ 25 বছর শুরু হয়েছিল এই রাস্তার সংস্কার কাজ,
কিন্তু সেই উন্নয়নই এখন এলাকার মানুষের জন্য গলার কাটা। রাস্তার পিট তৈরি করার পর দীর্ঘ সময় কেটে যাওয়ায় পিটের পাশাপাশি তৈরি হয়েছে বড় বড় গর্ত। সংস্কারের দীর্ঘসূত্রতার কারণে বন্ধ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য, প্রায় ঘটছে দুর্ঘটনা, প্রতিদিনই আহত হচ্ছে মানুষ। ঢাকা উত্তর সিটির 52 নম্বর ওয়ার্ডের বাউনিয়া বটতলা থেকে উত্তরা 17 নম্বর সেক্টরের সড়ক। দীর্ঘ 2.5 দশক পর শুরু হয়েছে সড়কটির সংস্কার কাজ। তবে আধা খেচড়া কাজের স্বস্তির এই উদ্যোগই এখন রূপ নিয়েছে অস্বস্তিতে। রাস্তা কেটে ড্রেন তৈরি হলেও মূল সড়কের কাজ করাই হয়নি। শেষের পথে প্রকল্পের মেয়াদ। শুক্রবার জুমার নামাজ রেডি হয়ে যাওয়ার মধ্যে প্রায় দিনে 2-1 দিন পরে তো বলিনি, আর বয়স্ক লোক বলে আরো বেশি সিরিয়াস হয়ে যায়। যে রাস্তার অবস্থা, একটু বৃষ্টি হলে একটা মানুষ ভালোভাবে হাঁটতে পারে না। আমরা বাইক চালাবো তো পরে, না স্কুলে যাওয়া যাচ্ছে না, বাজার হাট করা যাচ্ছে, খুবই খারাপ অবস্থা। স্থানীয়দের অভিযোগ, আগের ভাঙা রাস্তাও এর থেকে ভালো ছিল। এখন পুরো সড়ক জুড়ে বড় বড় গর্ত আর কাদার স্তূপ। কোনো যানবাহনেরই চলাচলের উপায় নেই, পায়ে হেঁটে চলাই দেয়। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দেখা যায় স্টুডেন্টরা পড়ে গেছে, দোকানের মালামাল নিয়ে আসছে, মালামাল সহ পড়ে গেছে, রিক্সাওয়ালারা পড়ে গেছে। গার্মেন্টসের মালামাল বহন করা, আপনার দোকানের মালামাল বহন করা, এগুলো খুবই কষ্টকর হয়ে গেছে আমাদের এলাকায়। আমি ভাবছি যে খুব শীঘ্রই এই দুর্ভোগ শেষ হয়ে যাবে, কিন্তু এখন দেখতেছি যে দুর্ভোগ আরও বাড়তেছে। যোগাযোগের এই বেহাল দশায় থমকে গেছে এলাকার অর্থনীতি। বন্ধ হয়ে গেছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বৃষ্টি হলে দুর্ভোগ পৌঁছায় চরমে। বাজেট যেহেতু হয়ে গেছে, এখন একটা বরাদ্দ তো আসবে, সেটা ফাইল প্রসেসিং হতে যতটুকু সময় লাগে সেটা তো আমাদেরকে নিতেই হবে। তারপরেও যদি বেশি, আমি মনে করছি না দেরি হয়ে যাবে, আমরা নিজেরা একটা চেষ্টা করে তাড়াতাড়ি করার ব্যবস্থা করব। একটি উন্নয়ন প্রকল্প হাজারো মানুষের দুর্ভোগের কারণ হতে পারে, তার প্রমাণ পাওয়া যায় বাউনিয়া এলাকার বাদালদি সড়কে এলে। ড্রেনেজ ব্যবস্থা ঢেলে সাজানোর নামে রাস্তা কেটে ফেলে রাখায় হাজারো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এখানে ব্যাহত হচ্ছে। তাই এখন শুধু আশ্বাসের ফুলঝুরি নয়, এই রাস্তায় স্বাভাবিক চলাচলের অধিকার ফিরে পেতে চান এলাকার বাসিন্দারা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার নিউজ প্রাইম, আমরা ফিরছি কিছুক্ষণ পরে, আমাদের সাথেই থাকুন। দর্শক আরও একবার স্বাগত, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে সরকার প্রধান কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত আরাফাত রহমান কোকর 57তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা জানান তিনি। মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে তরুণদের এগিয়ে আসতে হবে, তাদের মেধা, দক্ষতা এবং কর্মশক্তিকে কাজে লাগিয়ে দেশকে আরও সমৃদ্ধ করতে হবে। পরে আরাফাত রহমান কোকো প্রসঙ্গে বলেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার অসামান্য অবদান ছিল তার। আন্তর্জাতিক খবর। বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড সহ 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করা ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে মার্কিন আদালত। শুক্রবার নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জ্যানেট ভার্গাস ট্রাম্প প্রশাসনের এই নীতি বাতিল করেন। এটিকে বেআইনি বলেও উল্লেখ করেছেন আদালত। অভিবাসী অধিকার সংগঠনগুলোর দায়ের করা মামলায় আদালত এই রায় দিয়েছেন। আদালত বলেছে, জাতীয়তার ভিত্তিতে একটি পুরো দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া বন্ধ করার ক্ষমতা ট্রাম্প প্রশাসনের নেই। ভিসা স্থগিতের তালিকায় ছিল বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড সহ ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশ। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ক্যারিবীয় অঞ্চল ও লাতিন আমেরিকার অনেক দেশও ছিল তালিকায়। ভিসা না দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, এসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে পর্যটক বা ব্যবসায়িক ভিসা স্থগিত আদেশের আওতায় ছিল না। দর্শক, এই ছিল আমাদের স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।